আপনারা দেখছেন স্ট্রিং নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি হালিম। আজকে আমাদের অনুষ্ঠানের বিষয় এসআইআর এ যাদের নাম ডিলিট হয়েছে তারা এখন কি করবেন, কোথায় যাবেন, কিভাবে আবেদন করবেন, এইসব নিয়ে বিস্তারিতভাবে আমরা এই অনুষ্ঠানে আলোচনা করব। আর এই আলোচনায় আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট আইনজীবী আব্দুর রহিম শেখ। রহিম সাহেব, আপনাকে স্ট্রিং নিউজে স্বাগত জানাচ্ছি। নমস্কার। স্ট্রিং নিউজকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য অসংখ্য ধন্যবাদ। রহিম সাহেব, আপনি তো জানেন যে সারা বাংলা জুড়ে প্রচুর মানুষের এসআইআর এর নাম ডিলিট হয়ে গেছে। তারা এখন কোথায় যাবে, কিভাবে আবেদন করবে, এক প্রকার যাদের নাম ডিলিট হয়েছে সেই সমস্ত মানুষেরা কিন্তু দিশাহীন অবস্থায় রয়েছে, কিছু বুঝতে পারছেন না তারা। এবং এমনকি বিশেষ করে গ্রামীণ এলাকাতে সেই সমস্ত মানুষের অবস্থা তো খুবই খারাপ। গ্রামে প্রচুর মানুষ, শিক্ষিত অশিক্ষিত সব রকম মানুষই কিন্তু এখন বিভ্রান্তির মধ্যে আছে। আপনি কি তাদের সঠিক দিশাটা দেখাতে পারবেন? আইনে কি বলছে যে কিভাবে তারা ভোটার লিস্টে নাম তোলাতে পারে? আপনি কি পরামর্শ দেবেন? পরামর্শ আমি দেব না, পরামর্শ দেবেন আইন। আচ্ছা, ভারতের জনপ্রতিনিধিত্ব আইন 1950 এবং জনপ্রতিনিধিত্ব আইন রুল 1950 সালের যে রিপ্রেজেন্টেটিভ অফ পিপলস অ্যাক্ট 1950, তাতে কি বলছে এটা আমরা আগে দেখে নিই, তাহলে আমাদের বিভ্রান্তিটা অনেকটা কমে যাবে। নির্বাচনের বা ভোটার লিস্টের নাম তোলার প্রাথমিক পর্যায়ের সর্বোচ্চ নিয়ামক সংস্থা তিনি হচ্ছে ইআরও, ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার, যা প্রত্যেক বিধানসভা ভিত্তিক একজন অফিসার থাকেন। সেই অফিসার যখন কোনো ভোটার লিস্ট থেকে নামটা ডিলিট করেন, তার পরবর্তী অ্যাপিল পোর্শনটা আসেন। এখানে একটা জায়গা আমাদের পরিচয় করে নি। জুডিশিয়াল অফিসাররা সুপ্রিম কোর্টের নির্দেশে আদেশ প্রদানের প্রেক্ষিতে ইআরওরা ডিলিট করেছেন। জুডিশিয়াল অফিসাররা কিন্তু এই ডিলিটেশনটা করেননি, লাস্ট ওয়ার্ডটা কিন্তু ইআরওই করেছেন। সেই ইআরওর অর্ডারের প্রেক্ষিতে সেকশন 24 অফ রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্ট 1950, সেকশন 24 কি বলছে? অ্যাপিল অ্যান্ড অ্যাপিল শ্যাল বি লাই উইদিন সাচ টাইম ইন সাচ ম্যানার অ্যাজ মে বি প্রেসক্রাইব। অ্যাপিলটা করতে হবে নির্দিষ্ট টাইমের ভিতরে। সেই টাইমটা কত, সেই টাইমটা সম্পর্কেও একটা পরিষ্কার ধারণা আইন দিয়ে দিয়েছেন। কি দিয়েছে? রেজিস্ট্রেশন অফ ইলেকটোরাল রুলস 1960, Rule 23, appeal from order decides a claim and object. An appeal shall be lie from any decision of the registration officer under Rule 20 or Rule 21 or 21A. কতদিন করতে হবে? অ্যাপিল অফিসার উইদিন দ্য পিরিয়ড অফ 15 days। যেদিন অর্ডারটা হলো, যেদিন আমি জানতে পারলাম, সেই দিনের থেকে 15 দিনের মধ্যে অ্যাপিল করতে হবে। আমার প্রশ্নটা হচ্ছে এই জায়গায় রহিম সাহেব, যে 15 দিনের মধ্যে অ্যাপিল করতে হবে, তাহলে এই যে নাম ডিলিট হয়েছে তার যে তালিকাটা বেরিয়েছে তারপর থেকে তো সময় চলে যাচ্ছে, কিন্তু এখনো তো মানুষ দিশাহীন যে কোথায় অ্যাপ্লিকেশন করতে হবে। নির্বাচন কমিশন, জেলা নির্বাচন কমিশন, জেলার পক্ষ থেকে যে নির্বাচন কমিশন যারা কাজ করছেন তাদের তো একটা স্পষ্ট নির্দেশিকা থাকবে যে আপনারা এখানে আবেদন করুন বা এইভাবে আবেদন করুন। অনেকে তো বলছে যে যখন অ্যাপিল করছে অনলাইনে সেখানে ডকুমেন্টস আপলোড করার কোনো জায়গা নেই। আসলে পুরো বিষয়টা নিয়েই একটা ধোঁয়াশা রয়েছে। আইনগত ব্যাখ্যাটা আমি সেইটা জানতে চাইছি। আইনগত ব্যাখ্যাটা পূর্ণাঙ্গ আমি দিই, তারপর আপনি প্রশ্নটা করবেন। আচ্ছা, প্রত্যেকটা প্রশ্নের আমি উত্তর দেবো, আইনগত উত্তর দেবো। আইনগত অ্যাপিল কোথায় করবে? অ্যাপিল ফার্স্ট অ্যাপিল এবং সেকেন্ড অ্যাপিল, দুটো অ্যাপিলে বিভক্ত আছে। আচ্ছা, ফার্স্ট অ্যাপিল করবেন ডিইও, ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারের কাছে। সেকেন্ড অ্যাপিল করবে সিইও, যেটা কলকাতা অবস্থিত, চিফ ইলেকটোরাল অফিসার কাছে। এখন যেহেতু এসআইআরটা প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট একটা অর্ডার দিয়েছেন ট্রাইব্যুনাল ইকুইভ্যালেন্ট টু ডিইও, অর্থাৎ জেলায় একটি আছে। এই দরখাস্তগুলি গত
সব জায়গাতেই ডিস্ট্রিক্ট অফিসে আইন মোতাবেক জমা হওয়ার কথা, কিন্তু হিউজ সংখ্যক অ্যাপ্লিকেন্ট হওয়ার কারণে অ্যাপিলেট অথরিটি নির্ধারণের ক্ষেত্রে একটা জিও অর্ডার করে, গেজেট নোটিফিকেশন হয়, সেক্ষেত্রে বলা আছে এসডিও অফিস, বিডিও অফিস এবং ডিএম অফিসে এই ধরনের আবেদন গ্রহণ করা হবে। কিন্তু এখনো লোকাল অথরিটি সম্পর্কে এই ধরনের কোনো বিজ্ঞপ্তি জারি হয়নি বা ডেলিগেশন অফ পাওয়ারটা ডিলিট হয়নি। কিন্তু তো ডিএম অফিসে ওখানে তো জমা নেওয়া হচ্ছে, যে ডিএম অফিস জমা নেওয়া হচ্ছে, একটা জায়গা প্রত্যেক ডিএম অফিস জমা নেওয়া হচ্ছে, কোনো কোনো ডিস্ট্রিক্ট কালেক্টর তার বা ডিইও ডেলিগেশন পাওয়ার করেছেন। প্রশ্ন হচ্ছে এখন অনলাইনে যারা আবেদন করছেন আইন তাদেরকে সঙ্গ দিচ্ছে কিনা। আইন তাদের সঙ্গ দিচ্ছে না, এই কারণে বলছি সেকশন 25 অফ আরপি অ্যাক্ট 1950, সেকশন 25 আমি একটু পড়ছি কারণ এটা খুব বিতর্কিত একটা প্রশ্ন আজকে আমি তুলতে চাইছি। নির্বাচন কমিশন যে কাজ অনলাইনে যে কাজটা করছেন আমি মনে করি আইনগত দিক থেকে সঠিক করছেন না, কারণ সেকশন 25 রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্ট 1950 fees for application of an appeals, every application under section 22-23, every appeal under section 24 shall be accompanied by prescribed fee which shall in no case be refunded। তাহলে অনলাইনে যখন আমি আবেদন করছি আমি যে ফিসটা দেব 1 টাকা হোক 2 টাকা হোক 5 টাকা 10 টাকা হোক কিভাবে দেব তার কিন্তু বিষয় অনলাইনে নেই। দ্বিতীয়ত ডকুমেন্ট আপলোডের কথা বলছেন, আইনগত আমরা যদি দেখি রুল 23 অফ রেজিস্ট্রেশন অফ ইলেকশন রুলস 1960 কি ফর্মে অ্যাপ্লিকেশনটা করতে হবে। অ্যাপ্লিকেশন এভরি অ্যাপিল আন্ডার সাব রুল 1 শ্যাল বি ইন দ্য ফর্ম অফ মেমোরান্ডাম সাইন বাই দ্য অ্যাপ্লিকেন্ট। আমরা যারা লয়ার আছে, লয়ার বন্ধুরা আছেন, তারা জানেন মেমো অফ অ্যাপিলটা কি। মেমো অফ অ্যাপিলের সাথে আমরা যারা সিভিল প্র্যাকটিস করি বা ক্রিমিনাল প্র্যাকটিস করি তাদের একটি কেবলমাত্র ডকুমেন্টস আমরা দিই পিটিশনের সাথে বা অ্যাপিলের সাথে, সেটা হচ্ছে সার্টিফাইড কপি অফ অর্ডার শিট, আর অন্য কোনো জায়গাতে আমরা দিই না। তাহলে নির্বাচন কমিশন কিন্তু খুব ভালোভাবেই জানেন মেমো অফ অ্যাপিলের সাথে কোন ডকুমেন্টস আইনত সাবমিট করতে হয়। যেহেতু কোনো ডকুমেন্টস আপলোড করতে হয় না তাই তাদের অপশনটা দেননি, কারণ আরো ওনারা তো ইচ্ছাকৃতভাবেই অর্ডার শিটটা দিচ্ছেন না, তাই কোনো ডকুমেন্টস নেই, যে কারণেই অপশনটা দেননি। আরেকটা বিষয়, যদি অফলাইনে করা হয় তাহলে এই যে রিকুইজিট ফিজ, সেই ফিজ 2 টাকা ফিজ, কোর্ট ফিটা 2 টাকা, আপনারা 10 টাকা কোর্ট ফি মেরে মেমোরান্ডাম অ্যাপিল ফাইল করতে পারেন। অনুরোধ করব যারা একটা প্লেন পিটিশন করছেন, আইনগত প্লেন একটা পিটিশন করছে, আমার নাম কাটা গেছে, আমার নাম তুলে দেওয়া হোক, এই ধরনের পিটিশনটা করা থেকে বিরত থাকবেন। কোনো লয়ারের সাহায্য নিন। এখন বহু লয়ার আছেন যারা সমাজ দরদি, সমাজের কথা চিন্তা ভাবনা করছেন, তারা পারলে একদম বিনা শ্রমে অথবা কিঞ্চিত শ্রমে তারা এই কাজটি করছে না। আপনি তো একজন বিশিষ্ট আইনজীবী, আপনার আলাদা একটা রাজনৈতিক পরিচয়ও রয়েছে, আপনি কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের কংগ্রেসের প্রার্থী। তো মানুষ যদি আপনার কাছে, যাদের নাম ডিলিট হয়েছে, তারা যদি আপনার কাছে এসে হেল্প চায়, সেক্ষেত্রে কি আপনি হেল্প করবেন তাদের? সেটা কি পারিশ্রমিক নেবেন না বিনা পারিশ্রমিকে? দেখুন, আমি এসআইআর এর এই যে প্রোগ্রাম, এই প্রোগ্রামের আগেও এনআরসি বিরোধীর আন্দোলন যেটা হয়, সেই এনআরসি বিরোধী আন্দোলন সমন্বয় মঞ্চ যেটা নদিয়া জেলা তৈরি হয়েছিল, তার আমি আহ্বায়ক ছিলাম। আমি ব্যক্তিগতভাবে এই সব আন্দোলনের সাথে দীর্ঘদিন সাথে যুক্ত। এসআইআর সংক্রান্ত বিষয়ে এসআইআর শুরু হওয়ার আগে থেকেই আমার দলের যে রাজ্য কমিটি তৈরি হয়, 5-7 জনের একটা কমিটি তৈরি হয়, আমি সেই কমিটির সদস্য আছি, লাগাতার এর বিরোধিতা করে এসেছি। আমি বলতে তারপরেও আমার নিজস্ব যে বাড়ি সিংহাটি, আমার বাড়ি, সেই বাড়িতে আমার 4 জন জুনিয়র কলিগ হেল্প ডেস্ক করে খোলা আছে, তারা সমস্যায় মেমোরান্ডাম অ্যাপিল রেডি করে দিচ্ছেন। তাতে কোর্ট ফি থেকে শুরু করে যাবতীয় খরচ আমরা বেয়ার করছি, কোনো রকম ভাবেই তাদের 1 পয়সা খরচ নিচ্ছে না, সবটাই স্বেচ্ছাশ্রমে আমরা এই কাজটা করছি। এছাড়াও তার মানে এটা বলা যায় যে যদি কারো নাম ডিলিট হয়ে থাকে এবং আপনারা যদি কোনো রকম
সহযোগিতা বা হেল্প চান, সাহায্য চান, সেক্ষেত্রে আব্দুর রহিম সাহেব আছেন, তিনি তার সিংহাটির যে বাড়ি সেখানে গেলে আপনাদের দিশা দেখাবে এবং বিনা পারিশ্রমিকে আপনাদের সেই বিষয় এসআইআর সংক্রান্ত বিষয়ে আপনাদের হেল্প করবে, এটুকু আশ্বাস দিচ্ছেন। এছাড়াও আরো দিচ্ছি, আমার নির্বাচন ক্ষেত্র 85 কৃষ্ণনগর দক্ষিণ, আমি প্রার্থী। তারপরেও বিভিন্ন এলাকা থেকে যতজনকে বেশি লোকজন যেখানে এরকম বিপদগ্রস্ত হয়েছেন, তারা যদি সংঘবদ্ধভাবে ক্যাম্প করার মনে করেন, আমি 10 মিনিট হলেও সেই ক্যাম্পে আপনাদের পাড়ার প্রতিবেশী যাতে কিভাবে প্রসিডিউর করতে হবে হাতে কলমে শিখিয়ে দিয়ে আসবো, পড়িয়ে দিয়ে আসবো, বুঝিয়ে দিয়ে আসবো। আপনার নিজের কাজটা নিজেরাই করতে পারবেন। আমার বিধানসভার বাইরে অন্য কোনো বিধানসভার হলেও আমি এই ভোটের প্রচার ছেড়েও সেই ক্যাম্পগুলিতে অংশগ্রহণ করব, কারণ আমি মনে করি আগে ভোটার পরে ভোট। আপনি প্রার্থী হওয়ার পরে তো বিভিন্ন জায়গাতে গ্রামে গ্রামে এই নিয়ে হেল্প ডেস্ক আপনি নিজেও করেছেন এবং হেল্প ক্যাম্প করেছেন। প্রতিদিন আমার হেল্প ডেস্ক চলছে, প্রতিদিন আমার এসআইআর সংক্রান্ত ট্রাইব্যুনাল ক্যাম্প চলছে, প্রতিদিন 3খানা 4খানা 5টা করে ক্যাম্প আমি অর্গানাইজ করছি, যাতে এত বৃহৎ সংখ্যক, সেই বৃহৎ সংখ্যককে সাপোর্ট করবার মতো লয়ার পরিকাঠামো নদিয়াতে নেই। কারণ আমার বিধানসভা এলাকা থেকেই অন্তত 10,000 এরকম নাম বাতিল হয়েছেন। তাদেরকে সঠিক দিশা, সঠিকভাবে মেমোরান্ডাম অ্যাপিল তৈরি করা, অ্যাপিল দাখিল করার সমস্ত পরামর্শ হাতে কলমে করে দেয়া ইত্যাদি কাজগুলি বিভিন্ন ক্যাম্পে যেমন করছি, বাড়িতেও 24 ঘন্টা 24x7 হেল্প ডেস্কটা ওপেন করা। রহিম সাহেব, আপনি একটু ক্যামেরার দিকে তাকিয়ে আমাদের দর্শকদের জন্য বা যারা এই নিউজটি দেখছেন, এই সাক্ষাৎকারটি দেখছেন, তারা কোথায় যাবে, কিভাবে আবেদন করবে, সংক্ষেপে যদি শেষে একটু বলে দেন, তারপরে আমরা আমাদের অনুষ্ঠান শেষ করে দেব। খুব পরিষ্কার ভাবে সঠিক মেমোরান্ডাম অফ অ্যাপিল লিখে আপনার প্রয়োজনীয় যা কাগজপত্র আছে তার সম্মিলিতভাবে দাখিল করুন। অনলাইনটাকে এড়িয়ে চলুন, অফলাইনে আপনার দরখাস্ত দাখিল করুন। তাতে 10 টাকা বা 5 টাকার একটা কোর্ট ফি প্রদান করুন। আর একটা করবেন, আপনার নামটা যে কাটা গেছে, কেন কাটা গেছে, যে অর্ডারে বলে কাটা গেছে, তার একটা দরখাস্ত আপনি অবশ্যই ইয়ারোকে করে অর্ডারে কপিটা চান। ভবিষ্যতে প্রচন্ড গুরুত্বপূর্ণ লাগবে। আচ্ছা, এই অ্যাপিলটা করবে কার কাছে, কোথায় যাবে? অ্যাপিলটা করবে ট্রাইব্যুনালের কাছে, জেলাতে ট্রাইব্যুনালের কাছে, এবং আপনার সেই ট্রাইব্যুনাল কি গঠন হয়েছে? সেই ট্রাইব্যুনাল গঠন হয়েছে, ইতিমধ্যে গঠন হয়েছে এবং কাজ শুরু করেছে। সেই ট্রাইব্যুনাল যদি আপনার বিডিও অফিসে একটু খোঁজ নেবেন, আপনার ডেলিগেশন তাদের কাছে রিসিভ করার ক্ষমতা দিয়েছেন কিনা। যদি না দিয়ে থাকে, সরাসরি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসে যান। সেখানে নদিয়া জেলার ক্ষেত্রে ডিস্ট্রিক্ট অফিসের নিচে একটা কাউন্টার খোলা আছে, সেখানে এরা জমা নিচ্ছে। কিন্তু মেমোরান্ডাম অ্যাপিল হিসাবেই আপনারা জমা করবেন, কারণ একটা সাদা কাগজে দরখাস্ত করার মতো করে দয়া করে করবেন না, কারণ আইন বলছে ফর্ম অফ মেমোরান্ডাম অ্যাপিল হিসাবে আপনারা দাখিল করুন। এবং এতে কোনো রকম বিভ্রান্ত করবেন না। সমস্ত বক্তব্য, আপনার যা বক্তব্য আপনি গুছিয়ে লিখুন, বাংলাতে লিখুন, ইংরেজিতে লিখুন, কোনো বিষয় নয়, কিন্তু বক্তব্যটা গুছিয়ে আপনার কোনো যারা লেখার পক্ষে পোক্ত তাদের সাহায্য নিন, বিশেষ করে লয়ারদের সাহায্য নিন। বহু লয়ার আছে যারা বিনা পারিশ্রমিকে, বিনা অর্থে কাজ করছেন, আমরাও করছি। এছাড়াও অনেক লয়ার আমার জানাই মুহূর্তে নদিয়াতে প্রায় 100-র উপর লয়ার বিনা পারিশ্রমিকে কাজের জন্য ঝাঁপিয়ে পড়েছেন। আপনাদের পাশে লয়ার বন্ধুরা আছেন, আমরাও আছি। এছাড়াও আপনারা যদি এরকম বৃহৎ সংখ্যক লোক একত্রিত বা একটা গ্রামে হয়ে গেছেন, আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা আপনার গ্রামে গিয়েই ক্যাম্প করে আসবো। সে আমার বিধানসভা হতে পারে, অন্য বিধানসভা হতে পারে, সে দায়িত্ব। আপনারা আগে ভোটার হন, তারপর আমরা ভোটের চিন্তা করব। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা এসআইআর এ যাদের নাম ডিলিট হয়েছে সেই বিষয়ে আলোচনা শুনছিলেন এবং এই আলোচনায় আমাদের সঙ্গে ছিলেন বিশিষ্ট আইনজীবী আব্দুর রহিম শেখ। আমাদের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। প্রিয় দর্শক, ভালো থাকবেন।